আসসালামু আলাইকুম। সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই পর্যায়ে আমরা তোমাদের বোর্ড বইয়ের পঞ্চম অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো চলো আমরা দেখি আসলে প্রশ্নটি কি এবং সেই প্রশ্নটি কিভাবে সমাধান করা যায়। তো দেখো আমাদের বোর্ড বইয়ের মধ্যে পঞ্চম অধ্যায়ে কিন্তু দুইটা প্রশ্ন দেওয়া আছে। তো আমরা ফার্স্ট প্রশ্ন হিসেবে এই উদ্দীপকটি দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই। তো আমরা এখানে ইলেকট্রনগুলো কাউন্ট করে আমরা পরমাণুগুলো বের করব যে কোন কোন পরমাণু এখানে রয়েছে। দেখো এক্স মৌলটি হচ্ছে 2 4 8, তাহলে এক্স মৌলটিতে 8টি ইলেকট্রন রয়েছে, তার মানে এক্স মৌলটি হচ্ছে অক্সিজেন। এবং ওয়াই মৌলটিতে 2 4 6 8 10 12, ওয়াই মৌলটিতে 12টি ইলেকট্রন রয়েছে, তার মানে ওয়াই মৌলটি হচ্ছে ম্যাগনেসিয়াম। তো এক্স মৌলটি হচ্ছে অক্সিজেন এবং ওয়াই মৌলটি হচ্ছে ম্যাগনেসিয়াম। তো এখানে বলতেছে এক্স এবং ওয়াই কোনো মৌলের প্রতীক নয়, জাস্ট এটাই এখানে ব্যাখ্যা করেছে। আচ্ছা, তো আমরা এখন ক খ গ ঘ এই সৃজনশীলের প্রশ্নগুলো সমাধান করব। দেখো ফার্স্ট প্রশ্ন, সমযোজী বন্ধন কাকে বলে? আমরা দুইটি অধাতব পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে। খুব সংক্ষেপে যেই বন্ধন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয় সেই বন্ধনকে সমযোজী বন্ধন বলে। 2 নম্বর, সোডিয়াম এবং সোডিয়াম প্লাস আয়নের আকারের ভিন্নতা দেখা যায় কেন? আচ্ছা, তো আমরা এখন আমাদের খ নাম্বার প্রশ্নের অ্যান্সার দেখব। তো দেখো শুরুতে যদি আমরা সোডিয়াম এর অরবিটাল চিত্রের সাহায্যে ডায়াগ্রামগুলো আঁকার চেষ্টা করি, কি হবে? এরকম হবে যে সোডিয়াম এর প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টা ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে হচ্ছে 2টি ইলেকট্রন। আচ্ছা, ম্যাগনেসিয়াম এবার যাই সোডিয়াম প্লাসের কাছে। তো দেখো সোডিয়ামটা হচ্ছে এরকম যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়? সোডিয়াম প্লাস হয়। তাহলে সোডিয়ামের সর্বশেষ সোডিয়ামের এখানে 2টা হবে না, সরি, এখানে একটা ইলেকট্রন হবে, আমি ম্যাগনেসিয়াম ভাবতেছিলাম। তাহলে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে, যদি সোডিয়াম সেই ইলেকট্রনটি ত্যাগ করে দেয় তখন চেহারা কিরকম হবে? দেখো সোডিয়াম প্লাস, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। অর্থাৎ আমার কিন্তু এখন 3 নম্বর কক্ষপথটির আর প্রয়োজন হচ্ছে না, কারণ 3 নম্বর কক্ষপথে যে ইলেকট্রনটি রয়েছে আমি সেই ইলেকট্রনটি এখানে কি করেছি? ত্যাগ করে দিয়েছি। তো 3 নম্বর কক্ষপথের ইলেকট্রন ত্যাগ করে দেওয়ার ফলে 3 নম্বর কক্ষপথে এখন আর কোনো ইলেকট্রন নাই। তাহলে এখন সোডিয়ামের জন্য গোলাকার স্তর হলো 3টা, বাট সোডিয়াম প্লাসের জন্য গোলাকার স্তর হচ্ছে 2টা। তাহলে এই যে আমার যে কক্ষপথ কমে গেল, কক্ষপথ কমে গেলে কি আকারটা ছোট হয়ে যাবে? তাহলে এই সোডিয়াম প্লাসের আকারটা কম, কেননা এখানে মাত্র 2টি গোলাকার স্তর রয়েছে, আর সোডিয়ামের আকারটা বড়, কেননা এখানে 3টি গোলাকার স্তর রয়েছে। তাই বলা যায় যে ইলেকট্রন ত্যাগ করার ফলে 3 নম্বর কক্ষপথটিতে কোনো ইলেকট্রন থাকবে না, তখন আমার 3 নম্বর কক্ষপথটি দেখানোরও প্রয়োজন নাই, সোডিয়াম প্লাসের আকারটা সোডিয়াম থেকে ছোট হবে। ব্যাস, আমাদের ক্ষয়ের অ্যান্সারটি শেষ। গ নাম্বার, উদ্দীপকের এক্স ওয়াই যৌগে কোন ধরনের বন্ধন বিদ্যমান ব্যাখ্যা করো। আচ্ছা, এক্স ওয়াই যৌগে কোন ধরনের বন্ধন বিদ্যমান এটা আমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো আমি এবার আসো এখান থেকে আমরা অ্যান্সারটুকু করার চেষ্টা করি। ফার্স্টে কি বলেছে দেখো, ফার্স্টে বলতেছে যে উদ্দীপকের ওয়াই মৌল 12টি এবং এক্স মৌল 8টি ইলেকট্রন বিদ্যমান, অর্থাৎ ওয়াই মৌলে 12টি এবং এক্স মৌলে 8টি ইলেকট্রন বিদ্যমান। তাই বলা যায় যে ওয়াই মৌলটি হচ্ছে ম্যাগনেসিয়াম এবং এক্স মৌলটি হচ্ছে অক্সিজেন। আমরা এখন এদের ইলেকট্রন বিন্যাস দেখব। তো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসগুলো দেখা যায় 1s2 2s2 2p6 3s2। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে এখানে অরবিটাল চিত্র এঁকে ফেললাম এবং অক্সিজেনের জন্য 1s2 2s2 2p4 এখানে অক্সিজেনের অরবিটাল চিত্র এঁকে ফেললাম। তো কথা হচ্ছে উভয় মৌলেরই নিকটবর্তী যে নিষ্ক্রিয় মৌল, সেই নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল হচ্ছে নিয়ন, যে নিয়নের কাঠামো 1s2 2s2 2p6। এখন দেখো ম্যাগনেসিয়ামের নিয়ন থেকে 2টি ইলেকট্রন বেশি রয়েছে আর অক্সিজেনের নিয়ন থেকে 2টি ইলেকট্রন কম রয়েছে। ম্যাগনেসিয়ামের যদি আমাদের 3s2 না থাকতো তাহলে কি 1s2 2s2 2p6 হতো। আবার অক্সিজেনের যদি এই পিতে 4টা ইলেকট্রন না হয়ে যদি 6টি ইলেকট্রন হতো তাহলে কি হতো? 1s2 2s2 2p6, 4 আছে আর 2টা অ্যাড করলে 2p6 হয়ে যাচ্ছে। তো কথা হচ্ছে উভয় পরমাণুই তো চায় নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো বিন্যাস অর্জন করতে, তাই এখন ইলেকট্রন আদান প্রদান হবে, ম্যাগনেসিয়াম ইলেকট্রন ছাড়বে আর অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করবে, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যে দেখো যে ম্যাগনেসিয়াম তার সর্বশেষ কক্ষপথের থেকে 2টি ইলেকট্রন দান করবে। কাকে দান করবে? অক্সিজেনকে দান করবে। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন আসবে এই জায়গাতে আর একটা ইলেকট্রন যাবে এই যে দেখো যে গ্যাপটা রয়েছে সেখানে।
যাওয়ার ফলে কি হবে, যাওয়ার ফলে ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথে এখন 8টা ইলেকট্রন হবে, অক্সিজেনেরও সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হবে। যে কথাটা আমি এখানেই দেখিয়ে দিয়ে আসছি তোমাদেরকে, যে ফলে কি হবে দেখো, এখানে কিন্তু 3s2 আর নাই হয়ে যাবে, এখানে কোনো ইলেকট্রন থাকবে না, এবং এই দুইটি ইলেকট্রনকে আমরা এখানে যোগ দিয়ে দেখাতে পারি 4+2। সো আমরা এভাবেই ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন ইলেকট্রন আদান প্রদান করবে। আদান প্রদান করলে ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন, তার মানে অষ্টক পূর্ণ হয়ে যাবে। আবার অক্সিজেনেরও সর্বশেষ কক্ষপথে দেখো 2, 4, 6, 8 আর প্রথম কক্ষপথে 2টা অষ্টক পূর্ণ হয়ে যাবে। তাহলে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তারা তাদের অষ্টক পরিপূর্ণ করতে পারবে, উভয় পরমাণু নিয়নের মতো কাঠামো অর্জন করতে পারবে, এবং কি তৈরি করবে, ম্যাগনেসিয়াম অক্সাইড MgO। তাহলে এই বন্ধনটাকে আমরা কি বন্ধন বলতে পারবো বলতো? আয়নিক বন্ধন বলতে পারবো। কেন? কারণ আমরা জানি যে এই বন্ধনে ইলেকট্রন আদান প্রদান হয়, ধাতু অধাতু অংশগ্রহণ করে, ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি হয়, সেই বন্ধনকে আমরা আয়নিক বন্ধন বলতে পারবো। এখানে যদি এই ধাতু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন সৃষ্টি করেছে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন সৃষ্টি করেছে, তাহলে আমরা এটাকে আয়নিক বন্ধন বলতে পারবো। সো তাহলে আমরা গ এর অ্যান্সারটিও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। ঘ নাম্বার প্রশ্ন বলেছে কি দেখো, বলতেছে যে এক্স আয়নিক ও সমযোজী উভয় ধরনের যৌগ গঠন করলেও ওয়াই কখনো সমযোজী বন্ধন গঠন করে না, যুক্তিসহ ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে প্রশ্ন বুঝে নিয়েছি, এবারে যাব আমরা অ্যান্সার প্রসেসে। সো ঘ এর অ্যান্সারের মধ্যে কিন্তু গ এর সাহায্য দরকার হবে। ফার্স্ট অফ অল আমি আগে একটু ঘ নিয়ে কথা বলি। এখানে ফলো করো, এক্স কে বলো তো, এক্স হচ্ছে অক্সিজেন, আর ওয়াই কে, ওয়াই হচ্ছে ম্যাগনেসিয়াম। এখন দেখো আমাদের সমযোজী যে বন্ধনটা হয়, খেয়াল করো, সমযোজী বন্ধনে কি হয়, দুইটাই অধাতু অংশগ্রহণ করে। সমযোজী বন্ধনে কোনো ধাতুদের স্থান নাই, এখানে দুইটা পরমাণু হয়, যে সেই দুইটা পরমাণু অধাতু। আর আয়নিক যে বন্ধনটা হয়, সেই আয়নিক বন্ধনে একটা ধাতু হয়, একটা অধাতু হয়। আয়নিক বন্ধনে একটা হচ্ছে ধাতু অংশগ্রহণ করবে, আর একটা হচ্ছে অধাতু অংশগ্রহণ করবে। আচ্ছা, তো আমি তাহলে কি বলতে পারি, দেখো অধাতুদেরকে এবার মার্ক করো। দেখো তো অধাতু কি সমযোজীর মধ্যেও আছে, আয়নিকের মধ্যেও আছে, কিন্তু ধাতু কি সমযোজীর মধ্যে আছে? ধাতু তো সমযোজীর মধ্যে নাই, ধাতু আছে শুধুমাত্র আয়নিকে, এই সমযোজীতে কোনো ধাতুর অংশগ্রহণ থাকে না। তাহলে এখান থেকে জাস্ট এই জিনিসটাই বোঝানো হচ্ছে যে অক্সিজেন হচ্ছে একটা অধাতু, চাইলে সে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করতে পারে, আবার চাইলে সে ইলেকট্রন গ্রহণ করে আয়নিক বন্ধন গঠন করতে পারে। আমাদের অধাতুরা দুইটা কাজ করতে পারে, আইদার তারা ইলেকট্রন গ্রহণ করবে, না হয় তারা ইলেকট্রন শেয়ার করবে। তারা যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন সেটা হবে আয়নিক বন্ধন, তারা যখন ইলেকট্রন শেয়ার করবে সেটা হয়ে যাবে সমযোজী বন্ধন। আর ধাতু যারা, তারা শুধুমাত্র একটা বন্ধনই গঠন করে, সেটা হচ্ছে আয়নিক বন্ধন, এবং তাদের ভূমিকা থাকে ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো বিন্যাস অর্জন করা। তো আমরা গতে কিন্তু অলরেডি বলে দিয়েছে, দেখো যে ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে, ম্যাগনেসিয়াম আয়নিক বন্ধন গঠন করেছে, এবং এই যে অক্সিজেন রয়েছে সেই অক্সিজেন কিন্তু ইলেকট্রন গ্রহণ করেছিল, তখন ইলেকট্রন গ্রহণ করে সে অ্যানায়ন হিসেবে তৈরি হয়েছিল, এবং উভয় ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন মিলে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়েছে। সো এখান থেকে এটা প্রমাণ হয় যে ম্যাগনেসিয়াম আয়নিক যৌগ গঠন করতে পারে, অক্সিজেনও আয়নিক যৌগে, মানে আয়নিক যৌগের গঠনে ভূমিকা রাখতে পারে। তো নেক্সট দেখো আমরা একটা এক্সাম্পল দেই যে অক্সিজেন কিভাবে সমযোজী বন্ধন গঠন করতে পারে। তো দেখো এই একটা অক্সিজেন, অলরেডি আমরা তার ইলেকট্রন বিন্যাস জানি যে 1s2 2s2 2p4 অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস, অক্সিজেন 8। আচ্ছা, তো তাহলে দেখো তার এই যে প্রথম এই একটা অক্সিজেন নিলাম, যার প্রথম কক্ষপথে 2টা আর দ্বিতীয় কক্ষপথে 6টা, এই একটা অক্সিজেন নিলাম। এবার এই যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকুকে আমরা মিলিয়ে দিব, দিয়েছি দেখো আমরা এই জায়গাটাকে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার ফলে উভয় অক্সিজেনের যে কক্ষপথ, সেই কক্ষপথ ওভারল্যাপ করলো, এবং এই জায়গাতে আমার 4টা ইলেকট্রন এখন দেখা যাচ্ছে, যার 2টা আসতেছে এই অক্সিজেন থেকে, 2টা আসতেছে এই অক্সিজেন থেকে। তো এর মাধ্যমে কি করতে পারলো, এর মাধ্যমে উভয় অক্সিজেনই অষ্টক পূর্ণ করতে পারলো। আমাকে যদি এখন জিজ্ঞেস করা হয়, যে এই অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন, হিসেব করব কি দেখো 2, 4 এবং 4, 8টা। আবার যদি জিজ্ঞেস করা হয় এই অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন, হিসেব করব কি 2, 4 এবং 4, 8টা। তার মানে কি উভয় অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন, তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তাদের অষ্টক পূর্ণ করেছে। তো দেখো একই অক্সিজেন এখানে কিন্তু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অষ্টক পূর্ণ করেছে, এবং
যে অক্সিজেন গ্যাস যে আমরা বলি O2, সেই O2 এর কাঠামো সে তৈরি করেছে। তাহলে এখানে কি ইলেকট্রন শেয়ার করেছে সে। আবার আগের এক্সাম্পলে দেখতে পাই অক্সিজেন কি করেছে, ইলেকট্রন গ্রহণ করেছে, ইলেকট্রন গ্রহণ করে সে অ্যানায়ন হিসেবে তৈরি হয়েছিল এবং ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়েছে। তাহলে একই অক্সিজেন কি এখানে আমার আয়নিক বন্ধন গঠন করেছে, আবার এখানে তারা সমযোজী বন্ধন গঠন করেছে। এইটাই বলতে চাচ্ছিল যে এক্স যৌগটি আয়নিক এবং সমযোজী উভয় যৌগ গঠন করলেও, মানে এক্স মৌলটি আর কি, এক্স মৌলটি আয়নিক ও সমযোজী উভয় বন্ধন গঠন করলেও ওয়াই যে ম্যাগনেসিয়াম ছিল, দেখো ওয়াই হচ্ছে ম্যাগনেসিয়াম, শুধুমাত্র আয়নিক যৌগ সে গঠন করেছে, তার পক্ষে কিন্তু সমযোজী যৌগ গঠন করা সম্ভব নয়। তো এই ব্যাখ্যাটুকুই কিন্তু যদি আমরা সুন্দর মতো দেখিয়ে দিতে পারি, আমাদের ঘয়ের অ্যান্সারটি সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আশা করতেছি তোমরা এই প্রশ্নটা ক্লিয়ার যে এক্স আয়নিক এবং সমযোজী উভয় ধরনের যৌগ গঠন করলে ওয়াই কখনো সমযোজী বন্ধন গঠন করে না, কেননা ওয়াই হচ্ছে একটা ধাতু, ধাতুদের পক্ষে ইলেকট্রন শেয়ার করা কখনোই সম্ভব হয় না। ধাতুরা শুধুমাত্র ইলেকট্রন ত্যাগ করতে পারে, তারা কখনো ইলেকট্রন গ্রহণও করবে না, তারা কখনো ইলেকট্রন শেয়ারও করবে না। তো তারা যদি শেয়ার করতে না পারে, তাহলে তো তারা কখনো সমযোজী বন্ধন গঠনও করতে পারবে না। এখানে মূলত এই বিষয়টার প্রতি মানে ফোকাস দেওয়া হয়েছে। ওকে, সো তাহলে আমাদের এই সৃজনশীল প্রশ্নটি আমরা সমাধান করে ফেললাম। আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা নেই। তো তাইলে আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি মূলত এভাবেই তৈরি করা হয়েছে, যেভাবে একজন শিক্ষার্থীর কাছে এইটা খুব মানে সহজে সে বুঝতে পারবে, তার কাছে কেমিস্ট্রির বিষয়গুলো খুব সহজ লাগবে, সেইভাবেই কিন্তু আমরা এই ইজি সিরিজের বইগুলো তৈরি করেছি। আশা করতেছি এইটা তোমাদেরকে অনেক অনেক বেশি হেল্প করবে। তো তোমরা ইজি সিরিজের বইগুলো কিনো, আমাদের ইজি কেমিস্ট্রি বইটা কিনো, কেমিস্ট্রিতে ভালো করো, তাহলেই তোমরা যেরকমভাবে বেনিফিটেড হতে পারবা, আমাদের এই কষ্টগুলো অনেক তখন সফলতা অর্জন করবে এবং তখন আমরা ভাববো যে না, আমাদের শিক্ষার্থীরা কেমিস্ট্রিতে আমাদের বইটি পড়ার মাধ্যমে অনেক বেশি ভালো করতেছে। তো তাহলে আজকে এই পর্যন্তই। নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।